আমরা চাই যার নেই কোনো গতি সে করে উকালতি, এই ধারণা থেকে মানুষকে বের করে আনতে। এক সময় ছিল আইনজীবীদের কাছে কেউ বাসা ভাড়া দিতে চাইতো না। No one wanted to give rent of his house to the lawyers because they thought that the lawyers will take away his property or her property or never pay rent. আমরা সেই ধারণা থেকে ইতিমধ্যেই আমাদের বার কাউন্সিলের নেতৃত্ব মাহবুদ্দিন খোকন সাহেবদের মতো লয়ার, রুহুল কুদ্দুস কাজী সাহেবদের মতো লয়ারদের নেতারা সেই জায়গা থেকে অনেকটা বের করে আনতে সক্ষম হয়েছে। বিয়ের বাজারে লয়ারদের মার্কেট ভালো ছিল না কখনো। বিয়ের বাজারে ছেলে কি করে উকালতি করে এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট জায়গায় ছিল। আমি ফেস করেছি ওটা। আমি প্রেম করার পরেও বিয়ের প্রস্তাব যখন গেছে ছেলে কি করে উকালতি করে, আমার শ্বশুর বাড়ির লোকজনের নাক শিটকানি ছিল। তাদের ধারণা ছিল ছেলে হয় বিশেষ কর্মকর্তা হবে, জাজ হবেন, সেনাবাহিনীর কর্মকর্তা হবেন, বড় ব্যাংকার হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। আমরা চাই বিয়ের বাজারেও আমাদের আগামী প্রজন্মের লয়াররা টপার হোক। আমরা এরকম একটি পেশাগত পরিবেশ তৈরি করতে চাই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এরকম একটি পেশার মান আমরা উন্নত করতে চাই। সে উন্নত করতে হলে আপনাদের শুধু মুখে কথা বললে হবে না। আমি পরশুদিন দেখলাম একজন সিনিয়র জাজ ছিলেন বাংলাদেশে, একজন সিনিয়র জাজ ছিলেন, উনি উকালতিতে ফিরে এসেছেন। মক্কেলের কাছ থেকে 1.25 কোটি টাকা নিয়েছেন রায় লিখে দেওয়ার জন্য। তাও টাকাটা নিয়েছেন কি চেকে নিয়েছেন ওনার নামে। মক্কেলের রায় নিয়ে দিতে পারেনি, টাকাও ফেরত দেননি। মক্কেল সম্ভবত সুপ্রিম কোর্ট বারে কমপ্লেন করেছে। আমরা এরকম আইনজীবী চাই না, এরকম নীতি কথা বলার আইনজীবী চাই না। আমরা চাই এমন আইনজীবী যারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারেন। আমি কালকে একটা ফাইল দেখছিলাম, আমাদের আইন কমিশন নামে একটা কমিশন আছে। 150 কোটি টাকার উপরে সেখানে গত 2 যুগ ধরে 150 কোটি টাকার উপরে সেখানে খরচ হয়েছে। 169টা আইনের সুপারিশ করেছেন, মাত্র 8টি আইন সেখান থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর 8 থেকে 10 কোটি টাকা সেখানে আমরা খরচ করছি জনগণের টাকা। আমাদের সেখান থেকে ইনপুট খুব কম। আপনারা দেখবেন এখন যারা যারা বড় বড় কথা বলছেন, রিটায়ারমেন্টের পরে যে চাকরি খুঁজছেন, বিভিন্ন কমিশন করতে চাচ্ছেন, রিটায়ারমেন্টের পরে সেখানে চাকরি করবেন, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তো ছিলেন বাবা। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে রিটায়ারমেন্টের পরে, চিফ জাস্টিস থেকে রিটায়ারমেন্টের পরে আপনাকে কেন আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকার পরে বাংলাদেশে আপনি কেন কোম্পানির বোর্ডে বসে চেয়ারম্যানগিরি করবেন? আপনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, আপনি কেন কোম্পানির বোর্ডে বসে কোম্পানির শেয়ার হোল্ডারদের ডিসপিউটের মধ্যে বসে বোর্ডে বসবেন, চেয়ারম্যানগিরি করবেন? আমরা চাই এই পেশার মান উন্নত করার জন্য এই জায়গাগুলো আরো বেশি করে স্বচ্ছতার জায়গায় আনা। হাইকোর্টে বিচার করতে বসে চিন্তা করবেন কোন ল চেম্বারের বেশি আরবিট্রেশন আছে, রিটায়ারমেন্টের পরে আমার কিছু আরবিট্রেশন লাগবে। সেই জায়গাগুলো আপনারা লক্ষ্য করছেন। একদিকে যেমন একসময় প্রশ্ন উঠেছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির পদ দেওয়া হলে এই জুডিশিয়ারির মধ্যে একটা ধাক্কা লাগবে, ঠিক একইভাবে প্রশ্ন এসেছে রিটায়ারমেন্টের পরে কোনো জাজকে এরকম প্রলোভনমূলক জায়গায় দিতে গেলে, ঝুলিয়ে রাখলে এই প্রতিষ্ঠানে ধাক্কা আসবে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে ধাক্কা আসবে।
আমরা চাই এই সবগুলো যাচাই বাছাই করে একটি স্বচ্ছ, স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় যেতে, যাতে করে আমাদের আগামী প্রজন্ম যেমন একদিকে স্পেস পায়, একইভাবে আগামী প্রজন্ম একটি সাংবিধানিক কাঠামোর মধ্যে রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য তাদের জ্ঞান গরিমা দিয়ে, তাদের প্রজ্ঞা মেধা দিয়ে, তাদের সততা, তাদের সাহস দিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।